আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই শিরোনাম। প্রশাসনের প্রাণ সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে আগুন, নিরাপত্তা বেষ্টনীতে অগ্নিকাণ্ড নিয়ে নানা প্রশ্ন। সরকারকে ব্যর্থ করতেই নাশকতার ইঙ্গিত। আসিফ মাহমুদের শক্তিশালী তদন্ত কমিটি গঠন। গ্যাবে গ্যাবে আগুন লাগে, এখানে সন্দেহমূলক। এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না, আমরা মনে করছি। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। তা ৫ জন হতে পারে, ৭ জন হতে পারে, ৯ জন হতে পারে, ১১ জন হতে পারে। আগুন নেভানোর সময় দুর্ঘটনায় প্রাণ ছুড়ল ফায়ার ফাইটারদের। বাঁধ জোহর কর্মস্থলে জানাজা, অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারে কান্নার রোল। ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন। একই ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। নিখোঁজের 5 দিন পর বাসায় ফিরলেও কারোর সাথে কথা বলছেন না ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসান। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। বিডিআর কমিশন গঠনের পর আজ প্রথম বৈঠক। প্রধানকে হতে হবে উপদেষ্টার সামনের সমমানের 4 জন দেশি বিদেশি আইনজ্ঞ নিয়োগের সুপারিশ। শিরোনাম দেখছিলেন দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি জান্নাতুল কলি। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের। আগুনের মূলত 6, 7 এবং 8 তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানায়, এই ঘটনা তদন্তে শক্তিশালী কমিটি গঠন করেছে। ভয়াবহ আগুনে পুড়ছে সচিবালয়। রাত প্রায় 2টার দিকের ছবি এটি। সচিবালয়ের 7 নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে আগুন এবং মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ শুরু করে। তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও 10টি ইউনিট যুক্ত হয়। সর্বমোট 19টি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। তবে এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করেন। আগুনের খবরে রাতেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী সহ আশপাশের মানুষজন। এমন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগের কথা জানান তারা। দীর্ঘ 10 ঘন্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন। 6ষ্ঠ, 7ম ও 8ম তলার অফিসসমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। বেলা 11:15টার দিকে আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার আশা, আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবে তদন্ত কমিটি। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনা নজিরবিহীন, ষড়যন্ত্র কিনা সেটি জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এমনটা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। জানান, এলজিআরডি, ক্রীড়া ও সড়ক সহ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত। এখন তো বলা যাচ্ছে না, মনে করলে তো হবে না। এটা একটা আগুন দুর্যোগ তো বটে। সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটা জানা যাবে। সবাই আমরা বুঝতে পারবো যে কেন এই আগুনটা কিভাবে হয়েছে।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, বিগত সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ চলমান ছিল। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল, যা নিয়ে তদন্ত চলছিল। পোস্টে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারা জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি। সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে। আলমগীর স্বপনের কাছে যাচ্ছি, একটু জানাবেন স্বপন, কোন কোন মন্ত্রণালয় বেশি ক্ষতিগ্রস্ত হলো, ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, কোনো তথ্য জানতে পেরেছেন কিনা একেবারে সঠিকভাবে? একই সাথে জানতে চাই, তদন্ত কমিটির ব্যাপারে সবশেষ কি সিদ্ধান্ত এলো, আমাদের একটু জানাবেন। কলিগ, এই সচিবালয়ে যে আগুনের ঘটনা যতটুকু আমরা জানতে পারছি সেটি হলো যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেটি 7ম তলা, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তো এই মন্ত্রণালয়টি মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মন্ত্রণালয়টি 6 তলা এবং 7 তলা, এই দুইটা। এর পাশাপাশি আপনার সেখানে আপনার টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে, সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়, এই কয়েকটি মন্ত্রণালয় কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ক্ষতির যে আমরা যতটুকু জানতে পারছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আপনি জানেন যে মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তাদের কাজের পরিধি অনেক বেশি। তো বিশেষ করে সচিবের রুম, যেটিকে আমরা শুনেছি যে সচিব যেখানে বসতেন সেই রুমটাও পুড়ে গেছে, তার আশেপাশের রুমগুলো পুড়ে গেছে। এবং এই সব দপ্তরে কিন্তু গুরুত্বপূর্ণ ফাইল, মানে স্বাধীনতার পর থেকেই যতগুলো পুরনো ফাইল বলেন, নতুন ফাইল বলেন, সেটা বাজেট হোক কিংবা বিভিন্ন প্রকল্পের যেসব ফাইল, সবই কিন্তু এখানে পুড়ে গেছে। এবং এর পাশাপাশি সড়ক পরিবহন মন্ত্রণালয় যদি জানিয়েছে তাদের যে আসবাব, তারপরে কম্পিউটার, নথিপত্র, পুরনো ফাইল, সেগুলো পুড়ে গেছে। স্পোর্টস মন্ত্রণালয়, আপনি এখন জানেন তারুণ্যের উৎসব নিয়ে তাদের একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের যে নথিপত্র সেগুলো সহ স্বাভাবিকভাবে। এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু বলেছিলেন যে তারা একটা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির তদন্ত করছে, সেসব ফাইলে পড়ে গেছে। এখন আসলে কি এই আগুনের কারণ কি, এই নিয়ে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে 7 সদস্যের, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম তার নেতৃত্বে। তো এই কমিটি তদন্ত করে বের করবে এটি কি শর্ট সার্কিটে আপনার ঘটনা ঘটেছে নাকি কোনো নাশকতার ঘটনা ঘটেছে। তারা এই তদন্ত কমিটি তদন্ত করে বের করবে বলে আমাদের জানিয়েছে। তো আমরা অপেক্ষায় আছি যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে একটা ব্রিফ হতে পারে বলে আমরা জানতে পারছি। যদি ব্রিফ হয় তাহলে আমরা ভিতরে ঢুকে সেটি জানাতে পারবো। তো এখন সচিবালয়ের যে অন্যান্য যেসব ভবন, সেখানেও ইলেকট্রিসিটি সংকট রয়েছে, লিফটে ওঠা যাচ্ছে না, ফলে কার্যক্রমের অনেক বন্ধ আছে অনেক মন্ত্রণালয়ের কার্যক্রম। কলি, ধন্যবাদ আপনাকে স্বপন। দর্শক, আমাদের আরেক সহকর্মী ভাস্কর বাদুড়ি আছেন সচিবালয়ের সামনে, যাচ্ছি তার কাছে। ভাস্কর, জানতে পেরেছি আমরা প্রধান উপদেষ্টা পৌঁছাতে পারেন সেখানে, কখন নাগাদ সচিবালয়ে তিনি যাবেন জানতে পারলেন কিনা, আর এছাড়া অন্যান্য কোনো তথ্য যদি আপনি যোগ করতে চান। প্রথমে যেটি বলবো যে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে দুটি সড়ক রয়েছে, সচিবালয় থেকে গুলিস্তানগামী সড়ক এবং গুলিস্তান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যে সড়কটি রয়েছে, সেই দুটি সড়কে কিন্তু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা সচিবালয়ে পরিদর্শনে আসা বিভিন্ন উপদেষ্টা, আমরা মোট 4 জন উপদেষ্টাকে দেখতে পেয়েছি, যারা সচিবালয়ের বিভিন্ন অংশ পরিদর্শন করার পর সচিবালয় থেকে বের হয়ে গেছে। সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা দেখে আমাদের মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় এবং ভয়াবহ একটি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মানুষের প্রাণবন্ত সচিবালয়ে, সেই সচিবালয়ে পরিদর্শনে আসতে পারবেন, কিন্তু ঠিক কখন নাগাদ তিনি আসবেন সেই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত করে এখন পর্যন্ত বলতে পারছি না। তার পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়গুলো যদি বলি, আমরা যতদূর জানতে পেরেছি সচিবালয়ের যে 7 নম্বর ভবন, সেই 7 নম্বর ভবনের বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এছাড়াও অন্যান্য যে সকল ভবনগুলো রয়েছে সেই সকল ভবনের যে লিফট, সেই লিফট কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবং এই দুটি সিদ্ধান্ত নেওয়ার ফলে সচিবালয়ের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেই স্বাভাবিক কার্যক্রম কিন্তু চলছে না, এক প্রকার বন্ধই বলা যায়। অনেকে আমরা দেখেছি যারা একটি মাত্র গেট খোলা রাখা হয়েছে, অর্থাৎ সচিবালয় 5 নম্বর গেট, সেই 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পর নিজেদের কর্মক্ষেত্রে যে কিছুক্ষণ সময় কাটিয়ে তারা কিন্তু
বের হয়ে যাচ্ছে এবং সচিবালয়ের বিভিন্ন ভবনের বিভিন্ন রুমগুলো, সাচিবিক রুমগুলো কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতের যে লাইন, সেই বিদ্যুৎ লাইন সচল হয়নি। এমন এক পরিস্থিতিতেই কিন্তু সচিবালয়ের আজকের দিনে কার্যক্রম চালানো হচ্ছে। একটু যদি পিছনে ফিরে তাকাই, কলি গত রাত 1:50 প্রাথমিকভাবে এই আগুন লাগার তথ্য পাওয়া যায় এবং তার পরবর্তীতে ফায়ার সার্ভিস 1:54 সময় এসে তাদের কার্যক্রম শুরু করে এবং আজ সকাল 8:05 ফায়ার সার্ভিস কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু যেহেতু সচিবালয়ের বিভিন্ন রুমগুলোতে প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় দলিল দস্তাবেজ থাকে, সেই কারণে ভবনের মন্ত্রণালয়ের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর ভিতরে থাকা আগুন এবং ধোঁয়া সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে আসতে কিন্তু তাদের প্রায় 10 ঘন্টা, প্রায় 10.5 ঘন্টার একটু অপারেশন চালাতে হয়। সেই হিসেবে বলা যায় প্রায় 10.5 ঘন্টার প্রচেষ্টার পরে কিন্তু আগুন এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন যে মূল বিষয়টা রয়েছে যে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি স্থানে কিভাবে আগুন লাগলো এবং সেখানে কোনো ধরনের কোনো উস্কানি অথবা অন্য কোনো ধরনের ঘটনা ছিল কিনা, সে বিষয়ে নিশ্চয়ই আরো তথ্য জানা যাবে কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ আপনাকে ভাস্কর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সচিবালয়ে আগুন নিয়ে বিশ্লেষণ জানতে আমরা এই মুহূর্তে কথা বলবো ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানের সাথে। সরাসরি তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। জনাব আলী আহমেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই, গতকাল রাতে সচিবালয়ে যে দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, নজিরবিহীন যে ঘটনাটি ঘটলো, এটি নিয়ে আপনার মতামত জানতে চাই শুরুতে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রথমে সচিবালয় এর আগেও কিন্তু ছোট ছোট আগুন লেগেছে, কিন্তু আজকে এই আগুনটা নজিরবিহীন একটা আগুন। এখানে সচিবালয় যেহেতু একটা আমাদের কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এই কি পয়েন্ট ইনস্টলেশনের জন্য কিন্তু আমাদের এমার্জেন্সি প্রিপেয়ারনেসটা লাগে। আসলে এখানে নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। এখানে শুধু ফায়ার সার্ভিসে না, এখানে যারা নিরাপত্তা কাজ করে তাদের কি অ্যাকশন ছিল, এখানে তারা কি টাইম মতো দেখতে পেয়েছে কিনা, কারণ আগুনটা কিন্তু ছোট থেকে জিনিসটা বড় হয় আসলে সেভাবে আগুন না। আমি যেহেতু রাত্রে থেকে এটা পর্যবেক্ষণ করছিলাম ভোর রাত থেকেই, এবং জানতে পারলাম যে আগুনটা বিভিন্ন জায়গায় লেগেছে, এটা এক জায়গায় না। দেন আমি ফায়ার সার্ভিসের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি, কিন্তু আগুনটা অনেক কন্ট্রোলের বাইরে চলে গেছে। আগুনটা রেসপন্স করতেও লেট হয়ে গেছে আসলে এখানে। সুতরাং আমি বলবো যে এখানে আমাদের নিরাপত্তা যারা কাজ করে তাদের গাফলতি আছে, কারণ টাইম মতো জিনিসটা জানাতে হবে। আমরা কিন্তু আগুনের যেটা আছে এখানে সচিবালয় কিন্তু সব সিসি ক্যামেরার আওতায় থাকে সেখানে। সুতরাং নিরাপত্তা পরিচয়ের একটা রেসপন্সিবিলিটি ছিল, যারা ফায়ার সার্ভিসের কাজ তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। এই সব মিলিয়ে একটা আমি বলবো একটা গাফলতির একটা লক্ষণ রয়েছে, কারণ যেহেতু একটা কেপিআর যেভাবে একটা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত সেই ব্যবস্থা কিন্তু তারা, আমি ভাবছি এখানে যথেষ্ট গাফলতি রয়েছে একটা। কারণ আমাদের জানি আমাদের এমত অবস্থায় এই সমস্ত ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য তার পূর্ব প্রস্তুতি প্রয়োজন রয়েছে আসলে এখানে। আলী আহমেদ, সেক্ষেত্রে জানতে চাই যে এই জায়গায় আপনি কি ধরনের নিরাপত্তা থাকা উচিত বলে আপনি মনে করেন, অথবা আপনি কি ধরনের প্রোটোকল দেওয়া উচিত ছিল বলে আপনি মনে করছেন? আমি তো প্রথমে যে বলেছি যে প্রথমে প্রত্যেকটা সচিবালয়ের নিজস্ব ফায়ারের ব্যবস্থাগুলো আছে, এটা আর্লি ওয়ার্নিং পাওয়া যায় আগুনটা কখন লেগেছে, তারপরে কিন্তু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কাছে তার খবর ছিল। কিন্তু ফায়ার সার্ভিস আমরা যতটুকু জেনেছি যে এখানে নিরাপত্তার সাথে কিন্তু একটা সংশ্লিষ্ট একটা ফায়ারের গাড়ি ছিল, ওখানে ফায়ারের একটা কিছু ছোট একটা টিম আছে ফায়ারের, সেই টিমটাও কিন্তু কাজ করে এখানে এবং বিল্ডিং এর খুবই কাছাকাছি। সুতরাং আমি সন্দেহ করছি খুব এত দ্রুত আগুনটা ছড়িয়ে গিয়েছে কিনা খুলে, এবং আগুনটা জানি এক জায়গায় ছিল না। সুতরাং সেখানে কিন্তু একটা বড় আবার দিচ্ছে যে এটা কি শুধু লাগানো আগুন অথবা নাশকতা কিনা, সেটা কিন্তু দেখতে হবে, কারণ সেটা তো তদন্ত করে বের করতে হবে। আমার জানা মতে আমরা দেখেছি আগুন যেগুলো বড় বড় গুলো অনেক আগুন হচ্ছে বিভিন্ন আমাদের অভিজ্ঞতা থেকে, যে সমস্ত লাগানো আগুন হয় বা এই সমস্ত এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে যায় আসলে। আমি যখন আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি স্ট্যান্ডার্ড গার্মেন্টস যখন আগুন লেগেছিল, আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন ফ্লোরে আগুনটা লেগেছিল। সুতরাং এখানেও আমরা দেখেছি যে শুনতে পেরেছি আগুনটা জানি কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে এবং ছড়ানো হচ্ছে আগুনটা বিভিন্ন জায়গা থেকে সূত্রপাত হয়েছে। সুতরাং সেটাকে একটা বড় একটা আমাদেরকে ভাববার বিষয় আসলে। এখানে আগুনটাকে এই নাশকতা কিনা সেটা তদন্তের মাধ্যমে এটা আমার ফাইনাল করা যাবে আসলে।
আচ্ছা, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এটি তো কোনো শিল্প কারখানা নয়, এখানে কোনো দাহ পদার্থ থাকারও কথা না। তাহলে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট একদম রাতভর কাজ করলো, প্রায় 10 ঘন্টা ধরে আগুন জ্বললো, সেটি কি কারণে হতে পারে বলে আপনি মনে করছেন? এখানে যেটা আপনি যেটা বলেছেন ঠিকই, যে এখন যখন আগুনটা ছোট থেকে আগুন বিভিন্ন স্টেজ আছে, আগুন ইনিশিয়াল স্টেজ, ডেভেলপ স্টেজ যখন চলে যায়, আগুনটা যখন বড় হয়ে গিয়েছে তখন কিন্তু আগুনটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায় আসলে। এবং তখন আগুনটা যখন পানি মারতে হয় আগুনে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বাইরে থেকে পানি মারছিল, কিন্তু আগুনটাকে দিতে হবে, পানি যেতে হবে, আগুনের সোর্সে যেতে হবে, আগুনের সূত্রপাত। সেজন্য আমি মনে হচ্ছে যে ভিতরে যে আগুনটা ফাইট করার প্রয়োজন রয়েছে এখানে, যেটা ফাইটিং করতে আসলে, সেটা হয়তো ফায়ার ব্রিগেড তারা চেষ্টা করেছে, বিভিন্ন জায়গা হয়তো যেতে পারে নাই সময় মতো, তবে কিন্তু হয়তো কন্ট্রোলের যখন আগুনটা বড় হয়ে যায় তখন কিন্তু তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তো সেখানে কিন্তু কোনো ফায়ার ব্রিগেডই পারবে না আসলে। আমি সেটা বলছি না, সেখানে প্রয়োজন হলো যে যত দ্রুত তাড়াতাড়ি আমরা রেসপন্স করতে পারি আসলে। সুতরাং আগুনটা এত বড় ডেভেলপটা কেন হলো সেটা একটা বড় প্রশ্ন এখানে। হয়তো রাত্রিটা আগুন লেগেছে, কিন্তু তার সাথে কিন্তু যারা পুলিশ, সিকিউরিটি গার্ড, তারা কি কোনোই দেখলো না আসলে যে আগুনটা যখন, সুতরাং টাইম মতো রেসপন্স করতে পারলে হয়তো আগুনটা বড় হতো না। এবং এখানে ফায়ার ব্রিগেড যেটা আছে তারাও কিন্তু, আমি বলি তাদের সক্ষমতা নিয়েও আমরা চেষ্টা করতে হবে, আরো বাড়াতে হবে আমি মনে করি। বিশেষ করে ভিতরে যে কিভাবে ফাইটটা করতে হয় আগুনের, সেটাও আমাদের দেখতে হবে আসলে। জনাব আলী আহমেদ, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের সময় ঘটনাস্থলে একটি ট্রাকের ধাক্কায় নিহত হন ফায়ার ফাইটার মোহাম্মদ সোয়ানুজ্জামান নয়ন। বাদ জোহর বঙ্গবাজারে অবস্থিত ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে হবে তার প্রথম নামাজে জানাজা। সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে ওয়াটার টেন্ডারের পানির পাইপ লাগিয়ে সড়ক পার হচ্ছিলেন নয়ন। এ সময় নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা গুরুতর আহত নয়নকে মৃত ঘোষণা করেন। আহত আরেক সদস্য ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নয়ন ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার কার্যালয়ের স্পেশাল ইউনিটে ছিলেন। তিনি 2 বছর ধরে এই ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। মরদেহ বুঝে নিতে এরই মধ্যে রওনা হয়েছেন নয়নের পরিবারের সদস্যরা। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা সকালবেলা যখন ফার্স্ট আওয়ারে এসে আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল, ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত ফায়ার ফাইটার নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। সেখানে এই মুহূর্তে পৌঁছেছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান, জানাবেন সেখানকার অবস্থা। মাজহার, একটু জানাবেন নয়নের বাড়ির কি অবস্থা, আত্মীয় স্বজন বা বাড়িতে যারা আছে তারা কি বলছেন, ঢাকায় কেউ রওনা হয়েছেন কিনা, দাফন কখন হবে, কি কি তথ্য পেলেন একটু জানাবেন। কলি, আসলে এই যে বর্ণনা দেওয়ার মতো কিন্তু পরিস্থিতি নেই। আপনি দেখবেন যে এখন যেমন এই মুহূর্তে খুব শুনশান নীরবতা বিরাজ করছে, হয়তো একটু পরে এখানে কান্নার রোল জমা হয়ে যাবে। অর্থাৎ এই যে ঘটনাটির যে এখানে যে পরিমাণ শোকের আবহ আমরা দেখেছি, তার মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি 2 হাত তার বুকে চাপড়িয়ে বারবার বলছিলেন যে তার একমাত্র সন্তান, অর্থাৎ তার আর কিছুই নেই, তার যে মেয়ে আছে সেই মেয়েকে তারা বিয়ে দিয়েছেন। এখন আসলে তিনি কি করবেন, এই যে অথই পাথারের মধ্যে তারা পড়ে গেলেন, একটা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, এই বর্ণনা আসলে দেওয়ার মতো কিছু নেই। আমাদের কাছে যে তথ্যটুকু আছে, ঢাকা থেকে তার মরদেহটি রওনা দিয়েছে এবং তার বাবা যেটি বলছিলেন যে তাদের পারিবারিক কবরস্থানে এসে দাফন করা হবে। এরই মধ্যে কিন্তু এই বাড়ি পুরো যে এলাকার মানুষ আছে তারা আসছেন, তারা সবাই শোকাহত আছেন। এবং নয়নের ব্যাপারে যেটি বলা হচ্ছে যে খুবই ভালো ছেলে ছিল, যখনই এখানে আসতেন এবং আসার সাথে সাথে সবার সাথে কথা বলতেন। আমি একজন মুরব্বী বয়সী নারীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তাকে গিয়ে নানি দাদি জিজ্ঞেস করতেন এবং বলতেন যে তার এবং তার পারিবারিকেরও খবর নিতেন। অর্থাৎ এরকম একটি ছেলে ছিল নয়ন। আমি একটু তার বাবার কাছে একটুখানি, যদিও এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতি নেই, তারপরেও বাবা একটুখানি জানতে চাই যে আসলে এই যে ঘটনাটা, এখানে আপনারা বারবার বলছিলেন যে যদি সড়কে ব্যারিকেড থাকতো তাহলে হয়তো এই ঘটনাটা হতো না, আসলে সেটা আপনারা কেন বলছেন? সড়কে যদি ব্যারিকেড থাকতো তাহলে আমার এই ছেলেটা আর যাইতো না, মারা যাইতো না। তো এটা আমার কথা হলো, সড়ক যদি ব্যারিকেড থাকতো তাহলে
মারা যাইতো না, এবং এরপরে যেন আর না হয়, এরপরে যেন এইরকম কাজের মধ্যে অবহেলা না হয়। হ্যাঁ, এই আর কি আমার কথা। আর আপনার কাছে জানতে চাই বাবা, আপনি তো চাচা জেঠু জ্যাঠা, এই ঘটনাটা তো খুবই মানে মেনে নেওয়ার মতো নয়, এখন আপনারা কি করবেন? বলবো আর কি, আমাদের যেটা নয়ন কলজের টুকরে সেটা চলে গেছি, টাকা দিয়ে শোধ হবে, 1 কোটি টাকা দিয়ে শোধ হবে, কি চাবো? তো আমার কথা হলো যে এখানে যেখানে বাংলাদেশের সর্বোচ্চ স্থান একটা জায়গা, সেই জায়গাটাতে আগুন লাগছে, সেই জায়গাটা রক্ষা করতে গিয়ে আমার ভাইস্তে মারা গেল। জানতে পারলাম যে যদি ওইখানে গাড়ি কেন, ওখানে তো ব্যারিকেড দেওয়ার দরকার ছিল, 2 পাশে রাস্তাটা ব্লক করা ছিল, কেন দিল না? এই দুর্বলতার কারণে হয়তো এই দুর্ঘটনাটা হয়ে গেল, এটাই দুর্বল। তা আমার পরিশেষের কথা হলো যে একটা মায়ের কোল খালি হলো, পরবর্তীতে এরকম ঘটনা যেন আর না হয়, আর মায়ের কোল যেন খালি না হয়, এটাই কথা। আর এর যে গাড়ি নিয়ে যা মারলো তার যথারীতি বিচার হওয়া দরকার। একটা প্রাণ হারাইলো আমাদের একটাই ছেলে, তার বিচার হওয়া দরকার। ছেলেটা অত্যন্ত ভালো ছিল, পাড়ার মানুষ কেউ বোধহয় খাইছি, কেউ খায়নি এখন পর্যন্ত, সবাই জড়াজড়ি অবস্থায় আছে। এখন ওর আশা আকাঙ্ক্ষাটা অনেক ছিল, সে মেট্রিক পাস করে ভর্তি হলো, পাস করলো, পরীক্ষা দিল, সে কয়েকদিন আগে আসছিল পরীক্ষা দেওয়ার জন্য, এবং অল্প 2-2.5 বছর 12 24-30 মাসের মধ্যে সে একটা প্রমোশন পেল, সে বিশেষ সদস্য হয়ে গেছে একজন, বড় বড় জায়গায় সে অ্যাটেন্ড করবে এখন, এরকম একটা গুরুত্ব। তার এই জ্যাঠা যেটি বলছিলেন যে আসলে এই শোক বা তার কথা বলার পরিস্থিতি নেই, তারপরেও যেটি বলছেন যে 61তম ব্যাচে এই ভর্তি হয়েছিলেন যে ফায়ার ফাইটার যে নয়ন, এবং এই নয়ন ডিগ্রি পরীক্ষা দিয়েছেন, এখনো ফলাফল আসেনি তার, এবং কিছুদিন আগে সে পরীক্ষা দিয়েও চলে গেছেন। এবং তার পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি আসলে অর্থ দিয়ে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়, আসলে যে শঙ্কার জায়গাগুলো আছে, যে অস্থিতিশীলতার জায়গাগুলো আছে, কেন সেই রাস্তাটি বন্ধ করা হলো না, এটি কিন্তু একটা বড় দোষ ধরছেন তারা। এবং এই জায়গাগুলো আসলে পরিষ্কার করা দরকার, যে সর্বোচ্চ জায়গা সচিবালয়ে একজন ফায়ার ফাইটারও যদি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লাগে, এটি একটা অনেক বড় প্রশ্ন এই পরিবারের কাছে, এবং তারা এই ব্যাপারে সর্বোচ্চ বিচার দাবি করছেন। এবং আমরা যতটুকু জেনেছি এই পরিবারে প্রায় 10 লাখ টাকারও বেশি ঋণের বোঝা তারা বইছেন, সেই ঋণটাও কিভাবে কাভার করা যায় সেটিও কিন্তু দাবি উঠেছে অন্যদের কাছ থেকে। কলি, ধন্যবাদ আপনাকে। মাঝে ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং এক ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিধান বাতিলের সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন। কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, সংসদ নেতা এবং দলীয় প্রধান যেন এক ব্যক্তি না হন এমন প্রস্তাবও থাকছে সুপারিশে। তিনি জানান, রাজনৈতিক ঐক্যমত না থাকায় সংবিধান পুনর্লিখনের পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা। বলছেন, সুপারিশ বাস্তবায়নে ঐক্যমতে পৌঁছাতে হবে রাজনৈতিক দলগুলোকে। লাভলি বিথির রিপোর্টে বিস্তারিত। সংবিধান প্রণয়নের পর থেকে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে এর গণতান্ত্রিক চরিত্র হরণ করা হয়। এই নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিদ্যমান সংবিধান সংশোধন বা পুনর্লিখনের দাবি ওঠে। গঠিত হয়েছে সংবিধান সংস্কার কমিশন। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশন এরই মধ্যে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে সংবিধান সংশোধনের সুপারিশের খসড়া চূড়ান্ত করেছে। 72 শতক যে সংবিধান জারি আছে, সেই সংবিধান আসলে নাগরিকদের অধিকার সংকুচিত করে। কমিশন প্রধান বলেন, অতীতে ক্ষমতার এককেন্দ্রীকরণ করা হয়েছিল। এক্ষেত্রে ভারসাম্য আনতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ করা হবে। কমিশন পার্লামেন্ট তো কখনোই চেষ্টা করা হয়, কেউ প্রস্তাব করেছেন কেউ আগে, কিন্তু তেমনভাবে ঠিক সিরিয়াসলি নেওয়া হয়নি। এখন আমরা বিবেচনা করছি, এটা আমরা খুব বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। যথাযথভাবে সংবিধান সংস্কার করতে পারি, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের মাধ্যমে সংবিধানে এমন যে সমস্ত পদ ব্যক্তিতান্ত্রিক এখনো একতন্ত্র প্রতিষ্ঠা করে, সেগুলোর পদ যদি আপনি রুদ্ধ করতে পারেন, তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হওয়ার, আরেকজন স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন। অধ্যাপক আলী রিয়াজের মতে, বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী। এতে জবাবদিহিতা নিয়ে সৃষ্টি হয়েছে স্বৈরতন্ত্রের। মেয়াদের পাশাপাশি প্রধানমন্ত্রীর একই সাথে সংসদ বা আইনসভা এবং দলের প্রধান যেন না হন, সংবিধান সংশোধনীতে এমন বিধান যুক্ত করার সুপারিশ করবে সংস্কার কমিশন। প্রধানমন্ত্রী একাধারে একাধিক পদ বেশি করেন, এগুলি ক্ষমতা রাখেন। এই ভারসাম্যটা শুধুমাত্র রাষ্ট্রপতির সঙ্গে না করে সংসদের মধ্যেও তৈরি করতে হবে। এই যে 2 মেয়াদের বেশি না রাখা,
সেটা সম্পর্কে প্রায় ঐকমত্য একটা আমরা দেখতে পেয়েছি। বিদ্যমান সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদ বাতিলেরও সুপারিশ করবে কমিশন। সংসদ সদস্যদের পায়ে বেড়ি লাগিয়ে দেয় এবং তারা দল এবং ব্যক্তির মানে অনুগত হয়ে পড়ে, সেখান থেকে বের করার ব্যাপারে কোনো রকম দ্বিধা আমি কোনো রকম রাজনৈতিক সংগঠনের কাছ থেকে দেখতে পাইনি, কোনো মানে সিভিল সোসাইটি অর্গানাইজেশন থেকে দেখতে পাইনি, সংবিধান বিশেষজ্ঞদের কাছ থেকেও পাইনি। তাহলে এটা পরিবর্তন করতে হবে, আমরা পরিবর্তনের সুপারিশ করব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার একক সংখ্যাগরিষ্ঠতার জেরে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল। উচ্চ আদালতের রায়ে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এই বিধান ফিরেছে। সংবিধান সংস্কারের সুপারিশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকছে, তবে আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে, জানিয়েছেন আলী রিয়াজ। এই সরকারের বৈধতা যেমন আইনি, এই সরকারের বৈধতার সবচেয়ে বড় জিনিস হচ্ছে নৈতিক, এবং সেটা যুক্ত আছে কিছুর সাথে, যুক্ত আছে হচ্ছে এই গণঅভ্যুত্থান প্রক্রিয়াটা অতীতে যেমন হয়েছে তেমনই হতে হবে, এমন কোনো রকম বাধ্যবাধকতা নেই, কারণ আপনি একটা নতুন বাস্তবতার মধ্যে আছেন। এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি করেছে, মানে ফলে আপনাকে ওইভাবেই বিবেচনা করতে হবে, আমরা ওইভাবেই বিবেচনা করব। রাষ্ট্রপতি নির্বাচন, সরকারের মেয়াদ, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ বেশ কিছু বিষয়ে মতামত পেয়েছে কমিশন। এসব বিষয়ে প্রস্তাবে থাকতে পারে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ দরকার, আমরা সেটা বিবেচনা করছি। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা। নিখোঁজের 5 দিন পর ফিরে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালিদ হাসান। মঙ্গলবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হল প্রভোস্ট এবং সহপাঠীরা জানান, খালিদ শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত। কারোর সাথেই নিজের অন্তর্ধান নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই সে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় তদন্তে কাজ চলছে। উত্তাল জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত সামনের সারিতে থেকেই নেতৃত্ব দেন খালিদ হাসান। বৈষম্যহীন দেশ গড়তে জীবনের পরোয়া না করে বুক ও পিঠকে প্ল্যাকার্ড বানান। আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দায়িত্ব নেন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এর মাঝেই সারা দেশে 5 শিক্ষার্থীকে গুপ্ত হত্যার অভিযোগ ওঠে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালিদ হাসানের সন্ধান যখন মিলছিল না, তখন নতুন করে দেখা দেয় উদ্বেগ, উৎকণ্ঠা। এর মাঝেই মঙ্গলবার দিবাগত রাতে সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেন খালিদ। হলের শিক্ষার্থীরা জানান, ফিরে এলেও শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন সহ সমন্বয়ক খালিদ হাসান। কথা বলার মতো অবস্থাতে নেই সে। মাস্ক পরা অবস্থায় হেঁটে ফিরে আসছে। তো এরপর আমরা রুমে যাই প্রভোস্ট মহোদয় সহ। সেখানে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। তাকে মেন্টালি খুব একটা স্টেবল দেখা যাচ্ছিল না, কথা কম বলছিল অনেক। তাকে বিধ্বস্ত মনে হচ্ছিল, এই জন্য তাকে আগে তাকে মানসিক এবং শারীরিক ট্রিটমেন্ট দেওয়া হবে, তারপর কী হয়েছিল সেটা পরবর্তীতে জানা যাবে আর কি। ক্যাম্পাসে যান চলাচল যে শীতল করার ক্ষেত্রে তার একটা আসলে বড়সড় একটা ভূমিকা ছিল আর কি, আমার কাছে মনে হয়। তো এই জায়গা থেকেও মনে হয় একটা পার্সোনাল গ্রাজ হতে পারে। আমরা সিসিটিভি ফুটেজে যতটুকু দেখেছিলাম যে শেষ লাস্ট ওকে দেখা গিয়েছিল হচ্ছে দোয়েল চত্বরের ওইদিকে। শুক্রবার সন্ধ্যা 6টায় হল থেকে বের হয়ে আর ফেরেননি খালিদ। সিসি ক্যামেরার ফুটেজে সবশেষ তাকে দোয়েল চত্বর এলাকায় দেখা গিয়েছিল বলে জানান হল প্রভোস্ট। বলেন, প্রত্যাবর্তনের পর খালিদ উচ্চ রক্তচাপে ভুগছিলেন, তাই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 6:03-4 দিকেও এখান থেকে বের হয়ে যায়। আমাদের একজন দারোয়ান এসে বলল যে স্যার উনি ফিরে এসেছেন। তখন আমরা জিমিনি তার রুমের দিকে গেলাম, বা রুম আবার সিলগালা করে রাখা হয়েছিল। তাকে খুব একটা অসুস্থ বলবো বা দুর্বল মনে হচ্ছিল, একটা ট্রমার মধ্যে ছিল ইনিশিয়ালি, এরকম মনে হচ্ছিল আর কি। তো যার কারণে আমি ইনিশিয়ালি যেটা করেছি, ও সুস্থ আছে কি না এটা আমি জিজ্ঞাসা করলাম। করার পরে মেডিকেলের আমাদের যে চিফ মেডিকেল অফিসার আছে তাকে ফোন দেওয়া হলো। উনি আবার সাথে সাথে একজন ডাক্তার পাঠালেন। ডাক্তার তার চেক আপ করার পরে বললো যে তার যে প্রেশার, ব্লাড প্রেশার একটু হাই ছিল। নিখোঁজের ঘটনা তদন্তে কাজ চলমান বলে জানিয়েছে পুলিশ। সে তো অলরেডি চলে এসছে। আমরা এর আগে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, আমাদের যে পদ্ধতি আছে সেটা আমরা চেষ্টা করেছি। তার সাথে কথা বলা যায়নি, তার সাথে কথা বললে হয়তো জানা যাবে। এদিকে কেন্দ্রীয় সমন্বয়করা বলছেন, আন্দোলনে সক্রিয় থাকায় নানা ধরনের হুমকির মুখোমুখি হতে হচ্ছে তাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে, এমনটা জানিয়েছে সরকার গঠিত তদন্ত কমিশন। সকালে পিলখানায় অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রথম বৈঠক শেষে এসব
কথা জানান কমিশন প্রধান এবং বিডিআর এর সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। কমিশন প্রধান বলেন, প্রথমে বৈঠকে নিজেদের পদমর্যাদা এবং তদন্ত কিভাবে এগোবে সেসব বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। জানান 3 মাস সময়ের মধ্যে যতটা সম্ভব স্বচ্ছতার সাথে এই তদন্ত কাজ নেওয়া হবে। অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। যারাই এই ঘৃণ্য কর্মকাণ্ডের পেছনে ছিল তাদের বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত চলবে। বলেন, 5 আগস্টের পর সন্দেহভাজনদের অনেকে দেশ ছেড়ে গেছে আর তাদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন। একই সাথে কমিশন মনে করলে যে কারো দেশ থেকে নিষেধাজ্ঞাও দিতে পারে, তবে কোনো দেশকে নির্দিষ্ট করে দায়ী করতে চায় না কমিশন। এ সময়ে কমিশন প্রধানের মর্যাদা উপদেষ্টা সম্মানের হতে হবে, করা হবে সেই সুপারিশ। নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 6 ছাত্রকে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আসামি পুলিশ সদস্য মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে তাকে হাজির করে গ্রেফতারি পরোয়ানা চান প্রসিকিউশন। এরপর শুনানি শেষে আসামিকে গ্রেফতারির নির্দেশ দিয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। আর এই ঘটনায় মকবুল নামের আরেক পুলিশ সদস্য গ্রেফতার আছে, তাকে যে কোনো দিন ট্রাইব্যুনালে হাজির করা হবে। বুধবার কনস্টেবল মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়া 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম এবং 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার পরও বেঁচে গেলেন আজারবাইজান এয়ারলাইন্সের 29 যাত্রী। দুর্ঘটনার কারণ নিয়ে নানা জল্পনা কল্পনাকে ছাপিয়ে আলোচনায় এই অবিশ্বাস্য বেঁচে ফেরা। দগ্ধ বিমানে কিভাবে টিকে রইলেন তারা? জীবিত কয়েক আরোহী জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে সরবরাহ করা হয়েছিল অক্সিজেন মাস্ক। যাত্রীদের ধারণা এ কারণেই হয়তোবা তাদের এই অলৌকিক প্রাণ রক্ষা। প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য। 67 জন আরোহী নিয়ে বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রওনা হয়েছিল এমব্রায়ার 190 ফ্লাইটটি। গন্তব্য ছিল রাশিয়ার গ্রোজনি। কুয়াশার কারণে রুট পরিবর্তন করে জরুরি অবতরণের চেষ্টা করে কাজাখস্তানে, তবে ব্যর্থ হয়ে আছড়ে পড়ে কাজাখ শহর আক্তাওয়ের জনবসতির উপর। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় বিমানে। এত বড় দুর্ঘটনায় আরোহীদের কারো বেঁচে থাকার আশা থাকে না বললেই চলে। মারাও গেছেন 38 জন। তবে বিমানের আগুন নেভানোর পর ধ্বংসস্তূপের ভেতর মিলল প্রাণের সন্ধান। একে একে 29 জনকে জীবিত বের করে আনলেন উদ্ধারকারীরা। নিজের চোখে বিমানটি বিধ্বস্ত হতে দেখলাম। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিয়ে দ্রুতই সেখানে যাই। আমি ভেতর থেকে 15 জনের মতো আরোহীকে জীবিত বের করেছি। আরোহীদের বেশিরভাগ আজারবাইজানের নাগরিক ছিলেন। রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তানের কয়েকজনও ছিলেন। বিমান বিধ্বস্তের আগে অক্সিজেন মাস্ক সরবরাহ করা হয়েছিল যাত্রীদের। ধারণা করা হচ্ছে সে কারণেই বেঁচে গেছেন এতগুলো মানুষ। যেভাবেই হোক প্রিয়জনের প্রাণের স্পন্দনে স্বস্তি আর আনন্দে উদ্বেলিত পরিবার। চিন্তা করো না, মাকে বলো চিন্তা না করতে। আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি। প্রায় পুরো হাতে সেলাই লেগেছে আমার। ভোরে উঠে নামাজ পড়ে 6টার দিকে বেরিয়ে যান। 12টা থেকে 1টার মধ্যে ল্যান্ডিং এর কথা জানিয়েছিলেন। টিভিতে বিমান বিধ্বস্তের খবর দেখলাম। বেঁচে যাওয়াদের তালিকায় তার নাম আছে। বিমান দুর্ঘটনায় মামলা দায়ের হয়েছে আজারবাইজানে। তদন্ত শুরু হয়েছে কাজাখস্তানেও। বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। রুশ গণমাধ্যম বলছে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হতে পারে দুর্ঘটনার কারণ। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ আজারবাইজান কর্তৃপক্ষ। অনেক বিষয়ই আলোচনায় আসছে, তবে এখনই কোনো ধারণা করাটা ঠিক নয়। পুরো ঘটনা খতিয়ে দেখতে হবে। ব্রাজিলের বিমান প্রস্তুতকারী দ্য এমব্রায়ারকে বোয়িং ও এয়ারবাসের ছোটখাটো প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। ছোট কোম্পানি হলেও শক্তিশালী নিরাপত্তা রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুরজামান নয়নের জানাজা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
এখন সামনে দিয়ে লাইভ চলে জাতীয় পতাকার জন্য মাটির স্পর্শ Hey, baik live satu. Assalatu ala al-mayyit yarhamukumullah. শুরু হয়ে যাবে কিন্তু ব্যাকপ্যাকটা নিচে রাখো সামনে রাখো এখানে সিং দিব নাকি এখানে সিং हमने आगे दूध भी खाए इसमें অস্ট্রেলিয়া ভারতের চতুর্থ টেস্টের খবর জানাবো। মেলবোর্নের 4 ব্যাটারের 50-তে প্রথম দিনে 86 ওভারে 6 উইকেটে 311 রান তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ওপেনার হিসেবে অভিষেক হয় স্যাম কনস্টান্সের এবং অজিদের হয়ে অভিষেকের তৃতীয় দ্রুততম টেস্টের 50 হাঁকিয়ে ডানহাতি এই ব্যাটম্যান আউট হন এবং অন্য ওপেনার উসমানের সঙ্গে 89 রানের জুটি গড়ে গাজাও করেন 57 রান। তৃতীয় উইকেটে 83 রানের জুটি গড়েন মার্নার্স লাবুশেন এবং স্টিভ স্মিথ। 72 রানে লাবুশেন আউট হলে জুটি ভাঙে। পরে বুমরাহ ম্যাজিকে 9 রানে 3 উইকেটে হারান স্বাগতিকরা। ট্রাভিস হেডকে 0 রানে ফেরানো হয়। দিন শেষে 68 রানে অপরাজিত স্মিথ এবং 8 রানে প্যাট কামিন্স। ভারতের হয়ে 75 রানে 3 উইকেট নিয়েছেন বুমরাহ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার খবর থেকে বিদায় নিচ্ছি আমি। পরের ঘন্টার খবর ঠিক দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।